We finished number 13, I hope. Now we can discuss number 14. A person has let out his shop to a trader at a monthly rent of 50,000. The lease agreement has been signed for a period of 5 years. After the agreement was signed, a salami of 10 lakh was given by the tenant to the owner of the shop. What would be the treatment of the salami money from the viewpoint of income tax? মানে সালামি মানি দেওয়া হয়েছে, কিন্তু মূলত যে শপ, সেই শপটা ভাড়া দেওয়া হয়েছে, এতে মান্থলি রেন্ট অফ 50,000। তাহলে বছরে রেন্টাল ভ্যালু হচ্ছে 12 লাখ, সরি 6 লাখ। বাট লিজ এগ্রিমেন্ট হয়েছে 5 বছরের জন্য। So when the lease agreement was over, that means signed over, salami money of 10 lakh was given to the owner. অর্থাৎ যিনি টেনান্ট ভাড়া নিয়েছেন তিনি সালামি মানি দিয়েছেন ওনারকে, এবং সালামি মানি এখন in addition to the rental value of the property, that means rental ভ্যালু যেটা আছে মান্থলি, তার বাইরে হচ্ছে এই সালামি মানি, এবং সেটা এট এ টাইম দেওয়া হয়েছে। তাহলে এই সালামি মানিটার ট্রিটমেন্ট কি হবে বাই দি ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস? তাহলে কোথায় আমাদেরকে এটা দেখতে হবে? এটাও কিন্তু আমাদেরকে সেকশন 19 দেখতে হবে। Any idea? সালামি মানিটাকে ট্রিট করা হবে as income, এবং সেটা কিভাবে করা হবে? ওই যে 10 লাখ টাকা পেয়েছে, সেই 10 লাখ টাকাটাকেই ধরা হবে যে দিস ইজ দ্য ফুল অ্যামাউন্ট দ্যাট হ্যাজ বিন রিসিভড বাই দি ওনার, এবং সেটাকে ডিসিটি ইন ওয়ান গো ইনকাম হিসেবে ট্রিট করবেন। বাট এখানে একটা অপশন থাকবে সবসময় এসএসসির। অপশনটা হচ্ছে যে তিনি ইন রাইটিং বলতে পারেন যে এই টাকাটা আমার এন্টায়ার পিরিয়ড, লিজ পিরিয়ড স্প্রেড করে দেওয়া হোক, অর্থাৎ অ্যালট করে দেওয়া হোক। তাহলে প্রতি বছর 2 লক্ষ টাকা করে তিনি অ্যালট করে দিতে পারেন, এবং তাহলে তার যে ট্যাক্সের বার্ডেন সেটা কমে যাবে। আর যদি তিনি সেই অপশনটা না দেন যে আমাকে অ্যালার্ট করে দেওয়া হোক, এটা যদি তিনি না বলেন, তাহলে কিন্তু সেটা এট এ টাইম ট্যাক্স করা হবে, এবং 10 লক্ষ টাকার উপরে কিন্তু তাকে তখন ট্যাক্স দিতে হবে। এটা একটু বেশি বার্ডেনসাম হয়ে যাবে। তো বার্ডেনসাম হয়ে গেলে ইন দ্যাট কেস এট এ টাইম অনেক বেশি টাকা ট্যাক্স পেমেন্ট করার একটা প্রশ্ন এসে যাবে। তো সেই জন্য এটা অ্যাভয়েড করতে হবে। তিনি কিন্তু ওই অ্যালটমেন্টের সুবিধাটা নিতে পারেন।
তো ইন দ্যাট কেস যদি কোনো ব্যক্তি ক্লায়েন্ট হিসেবে আসে এবং যদি অ্যাডভাইস সিক করে তাহলে কিন্তু সেই অ্যাডভাইসটাই দিতে হবে এবং দিস ইজ রিলেটেড টু সেকশন 19(9). 19(9) এ বলা আছে where any lump sum amount is received or receivable by an assessee during any income year on account of salami or premier receipts by virtue of any lease, such amount shall be deemed to be the income of the assessee of the income year in which it is received and classifiable under the head income from other source. তাহলে এটাকে 33 ধারায় under section 33 এটাকে ইনকাম ফ্রম আদার সোর্স হিসেবে ট্রিট করা হবে এবং এখানে সেই কথাটাই বলা আছে provided that at the option of the assessee such amount may be allocated for the purpose of assessment proportionately to the years covered by the entire lease period, but such allocation shall in no case exceed 5 years. তাহলে এখানে লিজ পিরিয়ড 5 বছরই আছে 5 বছরের মধ্যে এটাকে স্প্রেড করা যাবে 2 লাখ টাকা করে কিন্তু যদি লিজ পিরিয়ড 6 বছরের জন্য হতো বা 10 বছরের জন্য হতো তাহলে কিন্তু 5 বছরের অতিরিক্ত সময়ের জন্য এটাকে অ্যালোকেট করা যেত না এটাকে 5 বছরের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে so that is the case 19(9). you have to remember that. Okay, then let us move to the next one, question number 15. A house property was constructed with the help of the borrowed money from a bank during the time of construction. Interest accrued amounting to 6 lakh. But the property generated no income during the construction period of 3 years. How this accrued interest would be treated under the Income Tax Ordinance 1984? এখানে যে কথাটা বলা হয়েছে যে কিছু টাকা নিয়ে অর্থাৎ বড় করে ব্যাংক থেকে বা হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন থেকে লোন নেওয়া হয়েছিল বড় করা হয়েছিল তার উপরে ইন্টারেস্ট অ্যাক্রু করেছে অর্থাৎ যে পিরিয়ডে কনস্ট্রাকশনটা চলেছিল সেই পিরিয়ডেও ইন্টারেস্ট অ্যাক্রু করেছে তার মানে ইন্টারেস্ট অ্যাক্রু করলে সেটা দিতে হবে কিন্তু যেহেতু ওই পিরিয়ডে কোনো ইনকাম জেনারেট করে নাই অর্থাৎ বাড়ি কমপ্লিট হয়নি বা ভাড়া দেওয়া সম্ভব হয়নি সেই হেতু এই যে 3 বছর ইন্টারেস্ট অ্যাক্রু করেছে 6 লক্ষ টাকা এটার ট্রিটমেন্ট কি হবে সেটা হচ্ছে কথা So, what we have discussed, this is related to house property income. তাহলে let us see what is said in section 24. That means 24 এ কি বলা আছে
24 days of income calculation এর কথা বলা আছে, 25 days of deductions এর কথা বলা আছে। এবং এই জিনিসটা যেটা আছে সেটা হলো আমাদের প্রপার্টি যখন এরকম ভাবে বড় করে তৈরি করা হবে এবং ইন্টারেস্ট অ্যাক্রু করবে, তাহলে যে অ্যাক্রুড ইন্টারেস্ট আছে সেই অ্যাক্রুড ইন্টারেস্টটা পরবর্তী 3 বছর যখন থেকে ইনকাম জেনারেট করা শুরু করবে, সেই ইনকাম জেনারেশনের সময় থেকে 3 বছরের মধ্যে সেটা চার্জ করতে হবে। অর্থাৎ যখন আমরা অ্যানুয়াল ভ্যালু ক্যালকুলেট করব, সেই অ্যানুয়াল ভ্যালু ক্যালকুলেশন থেকে আমাদের যে জিনিসগুলো ডিডাকশন হবে, সেই ডিডাকশনের মধ্যে এইটাও একটা ইন্টারেস্ট হিসেবে ট্রিট করতে হবে। ইন দ্যাট কেস আমাদের খুব একটা অসুবিধা হওয়ার আর কারণ নেই, কারণ হচ্ছে যে দিস ফ্যাসিলিটি হ্যাজ বিন গিভেন বাই দ্য ইনকাম ট্যাক্স অথরিটি, and in section 24-25 all these provisions have been included. So এটা আমাদের একটা জিনিস কি মনে রাখতে হবে, সেটা হবে যে we have to set it off, or we have to treat it as a deduction within 3 years time from the start of the generation of income from the building. এটুকু আমাদেরকে মনে রাখতে হবে। Then let us move to the next question. Number 16, 2 horses have been used by the business for carrying the merchandise from one place to another place. They were bought at taka 10 lakh. After a few years, they died, and the carcasses have been sold out for taka 50,000. How the loss would be treated under the Income Tax Ordinance 1984 for the purpose of income tax? তার মানে যিনি ব্যবসায়ী তিনি দুটো হোর্স কিনেছিলেন, ঘোড়া কিনেছিলেন, এবং সেই ঘোড়া দুটো তিনি 10 লক্ষ টাকা দিয়ে কিনেছিলেন। ঘোড়া দুটো কি করতো? এক জায়গা থেকে অন্য জায়গায় মার্চেন্ডাইজ বা বাণিজ্যিক পণ্য নিয়ে যেত, ক্যারি করা হতো ওটাকে দিয়ে। মেবি ইন দি রুরাল এরিয়া ইট ওয়াজ ইউজড লাইক দ্যাট, যদিও এটার ইউজ এখন কমে গিয়েছে, বাট যদি এরকম করা হয়ে থাকে, বা আগে তো খুব বেশি করা হতো, এবং এই 10 লক্ষ টাকা দিয়ে যেহেতু উনি কিনেছেন, এবং এখন দেখা গেল যে গরু দুটো মারা গিয়েছে, অর্থাৎ এগুলো হয়তো ওল্ড হয়ে গেছে, এবং ওল্ড হওয়ার কারণে সেগুলো মারা গিয়েছে। মারা যাওয়ার পরে যে মৃতদেহ সেটা বিক্রি করা হয়েছে, ডিসপোজ অফ করা হয়েছে at টাকা 50,000, অর্থাৎ সেগুলোর চামড়া বা অন্যান্য কিছু, এই জন্য এই কার্কাস অর্থাৎ ঘোড়ার মৃতদেহ সেগুলো 50,000 টাকায় বিক্রি করা সম্ভব হয়েছে। এবং তাহলে এখানে কি হবে? What would be the treatment of this death of the horses used in the business? তাহলে এখানে যেটা হবে যে 10 লক্ষ টাকা দিয়ে তিনি কিনেছিলেন, এখন তিনি বিক্রি করেছেন 50,000 টাকায় কার্কাস গুলো, এবং এখানে ওনার লস হয়েছে 9,50,000 টাকা। এই 9,50,000 টাকা লস যেটা, সেটাকে ব্যবসায়ের খরচ হিসেবে দেখানো হবে বা লস হিসেবে দেখানো হবে। লস অন দি ডেথ অফ দি হর্সেস ইউজড ফর ক্যারিং মার্চেন্ডাইজ। তো সেখানে 9,50,000 টাকা তিনি আন্ডার সেকশন 29 তিনি অ্যালাওয়েবল এক্সপেন্ডিচার হিসেবে পাবেন। এখন পরবর্তীতে আমরা কোয়েশ্চেনে যেতে পারি, which is ট্রেডিং লায়াবিলিটির কথা বলা হয়েছে 17 কোয়েশ্চেন, সেটা একই জিনিস 1915
1915 দেখলে সেটা পাওয়া যাবে, ট্রেডিং লায়াবিলিটি 50 লক্ষ টাকা, এবং সেটা ফর 4 ইয়ার্স আনপেইড আছে, এবং সেখানে বলা হয়েছে যে কতদিন পর্যন্ত সেটাকে বাকি রাখা যাবে, এবং নির্দিষ্ট সময়ের মধ্যে যদি সেটা দেওয়া না হয় 2 ইয়ার্স এর মধ্যে, ইন দ্যাট কেস 3rd ইয়ার থেকে সেটাকে ইনকাম হিসাবে ট্রিট করতে হবে। তো দ্যাট ইজ দি প্রভিশন। এবং যদি এটাকে ইনকাম হিসাবে ট্রিট করা হয়, তারপরে যদি এসএসসি বা ব্যবসায়ী সেটা পে করলে তিনি আবার ওটাকে ডিডাকশন হিসাবে পাবেন। এটা 1915C তে আমরা দেখতে পারি। পরবর্তীতে 1918 এখানে বলা, সরি, question 18, whether simply analysis of accretion sufficient to arrive at a decision regarding change in asset or fund, if not, why is it not sufficient? এখানে বলা হয়েছে যে যদি শুধু অ্যাক্রিশন আমরা বের করি অ্যাসেটের, যেটা নাকি ওয়েলথ স্টেটমেন্ট থেকে করা হয়, অ্যাক্রিশন অর্থাৎ নেট ওয়েলথ 2 বছরের আমরা বের করে সেটা যদি বিয়োগ করি তাহলে আমরা একটা অ্যাক্রিশন পাই, এবং সেই অ্যাক্রিশন থেকে অ্যাক্রিশনের সাথে আমরা এক্সপেন্ডিচার যোগ করে আমরা দেখি যে এটা ইনকাম দ্বারা কভার্ড হলো কিনা। যদি কভার্ড হয় তখন আমরা কোনো কিছু আর এখান থেকে ইনকাম ক্যালকুলেট করি না, আর যদি কভার না করে দেন যেটা অতিরিক্ত অ্যামাউন্ট সেটা থেকে আমরা ইনকাম ক্যালকুলেট করি। দ্যাট মিনস যে আমাদের ইনকামের বাইরে সেই টাকাটা আয় করা হয়েছে, সুতরাং দ্যাট ইজ ইনকাম ফ্রম আদার সোর্স। তো এটা সাফিসিয়েন্ট কিনা বলা হয়েছে যে অ্যাক্রিশনটাই ক্যালকুলেশন করাটা সাফিসিয়েন্ট কিনা। আসলে ইনকাম অ্যাক্রিশন ক্যালকুলেশন ইজ নট সাফিসিয়েন্ট। এখানে যেটা আমাদেরকে করতে হবে, আমাদেরকে অ্যাসেট টু অ্যাসেট, লায়াবিলিটি টু লায়াবিলিটি, সেটা অ্যানালাইসিস করতে হবে। একটা অ্যাসেট যে দেখানো আছে, সে ফর এক্সাম্পল 20 লক্ষ টাকা একটা অ্যাসেট আগে দেখানো ছিল, এখনো সেটা 20 লক্ষ টাকাই আছে, তাহলে আমাকে যে জিনিসটা দেখতে হবে যে এই যে 20 লক্ষ টাকা দেখানো আছে, সেই 20 লক্ষ টাকা কি আগের যে অ্যাসেটটা সেটারই ভ্যালু দেখানো আছে নাকি এটা নতুন অ্যাসেট। অর্থাৎ আগে যে অ্যাসেটটা ছিল সেটা আমি বিক্রি করে দিয়ে থাকতে পারি, এবং বিক্রি করে দেওয়ার পরেও আমি অন্য একটা অ্যাসেট কিনতে পারি যেটার মূল্য 20 লক্ষ টাকা। তাহলে সেটা যদি 20 লক্ষ টাকাই হয়, ইন দ্যাট কেস আমি তো 20 লক্ষ টাকাই দেখাবো অ্যাকুইজিশন প্রাইস বা কস্ট প্রাইস ইন দি ওয়েলথ স্টেটমেন্ট, কিন্তু এটা তো একই অ্যাসেট নয়। তাহলে কি হতে পারে, আগে যে অ্যাসেটটা ছিল সেই অ্যাসেটটা হয়তো বেশি টাকায় বিক্রি করে দেওয়া হয়েছে, এবং সেখানে একটা ক্যাপিটাল গেইন অ্যারাইজ করেছে, এবং ক্যাপিটাল গেইন অ্যারাইজ করলে সেখানে আমার একটা ইনকাম ক্যালকুলেশন করতে হবে, যেটা নাকি এখানে দেখানো হয়নি। অর্থাৎ তার মানে হলো যে আমার অ্যাক্রিশনটা বের করাটাই কিন্তু সাফিসিয়েন্ট নয়, প্রত্যেকটা অ্যাসেটের ইন্ডিভিজুয়াল অ্যানালাইসিস প্রয়োজন, সেটাই আমরা বলতে চেয়েছি। What is intangible addition? How decision could be made with regard to the estimate of sale, reconstruction of sale, and determining inflation in the purchase? এটা আমরা আলোচনা করেছিলাম, এবং সেখানে আমরা বলেছিলাম intangible addition হচ্ছে the difference between the shown gross profit and the calculated gross profit by the DCT. DCT যে gross profit calculation করলেন এবং যেটা নাকি ট্রেডিং অ্যাকাউন্টে দেখানো আছে গ্রস প্রফিট, এই দুটোর মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্যটা হচ্ছে intangible addition, which should be shown in the balance sheet, and it could be utilized by the SSC as a benefit. It could be utilized in purchase of assets or for other purposes. এবং এখানে বলা হয়েছে যে ডিসিশন কিভাবে নিতে হবে with regard to the estimate of sale, reconstruction of sale, and determining inflation in the purchase. তিনটা কন্ডিশনও আমরা এক সময়ে আলোচনা করেছিলাম। একটা হচ্ছে যে যখন বুকস অফ অ্যাকাউন্টস মেইনটেইন না করা হয় তখন আমরা সেল এস্টিমেট করতে পারি অন দি বেসিস অফ দি পাস্ট রেকর্ড অর প্রিভিয়াস রেকর্ড। এবং রিকনস্ট্রাকশন অফ সেল কিভাবে করতে হবে, যখন আমরা দেখি যে সেলটা ভাউচড এন্ড ভেরিফায়েবল না, বাট অন্যান্য আইটেমগুলো ট্রেডিং অ্যাকাউন্টের ভাউচড এন্ড ভেরিফায়েবল, দ্যাট মিনস পারচেজ ভাউচড এন্ড ভেরিফায়েবল, stock book has been maintained, so in that case we can reconstruct the sale. কিভাবে করব, সেলটাকে আমরা কস্ট অফ সেল, দ্যাট মিনস কস্ট অফ গুডস সোল্ড এ রূপান্তর করব, অর্থাৎ সেল মাইনাস জিপি, সেটা হবে কস্ট অফ গুডস সোল্ড, এবং সেটাকে আমরা ভাগ করব কি দিয়ে,
100% minus desired GP rate. অর্থাৎ আমরা যে গ্রস প্রফিটটা নিতে চাই পার্সেন্টেজে, সেটা আমরা 100% মাইনাস সেই ডিজায়ার্ড জিপি রেটটা, দুটোর মধ্যে পার্থক্য কত সেটার পার্সেন্টেজ দিয়ে আমরা যখন ভাগ করব কস্ট অফ গুডস সোল্ডকে, তখন আমরা একটা রিকনস্ট্রাক্টেড সেল পাবো, এবং সেই রিকনস্ট্রাক্টেড সেল থেকে যদি আমরা শোন সেলটা বাদ দিই, তাহলে আমরা একটা ডিফারেন্স পাবো, এবং সেই ডিফারেন্সটাই তখন অ্যাড করা হবে প্রফিটের সাথে। এটাই হবে রিকনস্ট্রাক্টেড সেল এর মাধ্যমে নতুন জিপি অ্যাড করা। এবং আরেকটা বলা হয়েছে যে কখন আমরা ইনফ্লেশন ক্যালকুলেট করব পারচেজের ক্ষেত্রে, অর্থাৎ এই ক্ষেত্রে হলো যে আমাদের সেলটা ভাউস্ড এন্ড ভেরিফায়েবল হবে, ইনভেন্টরি বুক মানে মেনটেন করা হবে, তাহলে পারচেজটা শুধুমাত্র ফুললি ভাউস্ড এন্ড ভেরিফায়েবল না। যদি এরকম হয়ে থাকে, ইন দ্যাট কেস আমরা পারচেজের ক্ষেত্রে শুধুমাত্র একটা পার্সেন্টেজ ধরে অ্যাড করে দিতে পারি প্রফিটের সাথে, যে হয়তো পারচেজের মধ্যে একটা পার্সেন্টেজ এখানে এদিক সেদিক হতে পারে, অর্থাৎ কম বা বেশি দেখানো হতে পারে, অর্থাৎ পারচেজটাকে বেশি দেখানো হয়েছে, আমরা ধরে নেব পারচেজকে বেশি দেখানো হয়েছে, যার ফলে প্রফিটটা কম হয়েছে। So we will add a certain percentage on the purchase. That means 5% maybe, or 7% or 6%, whatever it is, and that portion could be added to the profit. Okay, then come to the next question. Under which circumstances wealth statement could be submitted by an individual assessee? Whether Deputy Commissioner of Taxes can ask for wealth statement or statement of expenditure from those who are not supposed to submit those. এটা হচ্ছে যে যখন গ্রোস ওয়েলথ 40 লক্ষ টাকা এক্সিড করে যাবে, তখন এসএসসি কে, ইন্ডিভিজুয়াল এসএসসি কে, নট কোম্পানি এসএসসি, ইন্ডিভিজুয়াল এসএসসি কে ওয়েলথ স্টেটমেন্ট অথবা স্টেটমেন্ট অফ অ্যাসেটস এন্ড লায়াবিলিটিস সাবমিট করতে হবে। এবং এটাকে যেটা আমরা বলি IT10B and sometimes IT10BB, সেটাও হতে পারে। IT10BB আমাদের ইনকাম, গ্রোস ইনকাম যদি 4 লক্ষ টাকা এক্সিড করে, ইন দ্যাট কেস IT10BB ও দিতে হবে, অর্থাৎ স্টেটমেন্ট অফ এক্সপেন্ডিচারটাও সাবমিট করতে হবে। তো এই নোটিশটা হয় আন্ডার সেকশন 80, ডিসিটি ক্যান ইস্যু এ নোটিশ আন্ডার সেকশন 80, বাট the thing is that if you are not supposed to submit the statement of assets and liabilities or statement of expenditure, still then the Deputy Commissioner can ask for it from the SSC if he wants to. যদি উনি মনে করেন যে SSC এর কাছ থেকে এটা নিতে হবে, তাহলে ইনি কিন্তু নোটিশ করতে পারেন এবং সেগুলো SSC এর কাছ থেকে নিতে পারেন। So I think that's all up to now, and if you can go through all the questions well, it will help you with your examination. All right, any question up to now? If there is no question, then we can stop here. We can call it a day. Thank you very much for your presence. I wish you all the best in the examination.